নমস্কার সবাইকে। আমার গল্প চ্যানেলটিতে আপনারা থাকার জন্য আপনাদের সাথে অনেক ধন্যবাদ। একজন দিদি কাকুলিদি কালকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার ইনকামটা কী। আমার ইনকাম হচ্ছে মাসে মাসে 12,000 টাকা। হ্যাঁ, আমার হাজব্যান্ডের একটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটা নিউ টাউনে আছে। ওই ফ্ল্যাটটার গিফট করে ও মনে হয় ওর মাকে দিয়ে দিয়েছে, মানে কিছু একটা হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না। আমি বললাম তো আমি নিজে খুব একটা বৈষয়িক নই, কিন্তু এটা হয়েছিল আমার বিয়ের পরেই। ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরই কেনা, যে ফ্ল্যাটে আমরা বিয়ের সময় বিয়ের পরে আমরা থাকতাম ওখানে। সেই ফ্ল্যাটটি নিউ টাউনে ভাড়া দেওয়া রয়েছে, এবং সেই ফ্ল্যাটটি ভাড়াটিয়া যে সব অ্যারেঞ্জ করে সব কিছু আমিই করেছিলাম। 2017 সালে নতুন ভাড়াটিয়া ঢোকে, সেই থেকে সেই ভাড়াটিয়া এখন ওখানেই আছে। তারা 12,000 টাকা দেওয়া শুরু করেছিল, আজ অবধি তারা 12,000 টাকা দেয়। তারা টিসিএসে চাকরি করে, তাদের ওখান থেকে ফ্ল্যাটের রেন্টের জন্য আলাদা ওরা টাকা পায়, সেখান থেকেই দেয়। এবং ওরা সেই জন্যে ইন্টারেস্টেডও যে ফ্ল্যাটের ভাড়া আরও 1-2 হাজার টাকা যদি বাড়ে ওরা দিতে রাজিও আছে। কিন্তু এই এগ্রিমেন্টটা হয় হচ্ছে কি ওর এই ভাড়াটিয়ার সাথে আমার হাজব্যান্ডের বা আমার হাজব্যান্ডের মায়ের, মানে আমার শাশুড়ি। এবার ওরা এখানে আসে না, এই এগ্রিমেন্ট কোনো রিনিউ করায় না, কিছুই করায় না। সেই জন্যে টাকাটাও আর বাড়েনি। ওই 12,000 টাকাই আমি 17 সাল থেকে আমার, যেহেতু আমি ওই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলাম, তখন ভাড়াটিয়া জোগাড় করা, সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারপরে ভাড়াটিয়া আসার পরে সেই তার কাগজপত্র মানে এগ্রিমেন্ট রেডি করা, তাদের সব ভেরিফিকেশান করা, সব আমিই করেছিলাম। তখন আমরা দিল্লিতে থাকতাম, মানে 17 সালে ওই সময় জাস্ট বোধহয় আমি দিল্লি থেকে আসার কয়েক মাস আগের ঘটনা। তো সেই জন্য আমি তখন এগুলো করেছিলাম। আমারই এগুলোর মানে এইগুলো আমি খুব মানে ইন্টারনেটে অ্যাড ফ্যাড দেওয়া, লোক জোগাড় করা, এগুলো আমার মানে করতে ভালোও লাগতো, আমি করতাম। সো আমি এগুলো করেছিলাম, এবং সেই থেকেই ওদেরকে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এবং আজ অবধি ওই 12,000 টাকাই আমার অ্যাকাউন্টে ঢোকে। এটা যদি বলেন, এটাই আমার হাজব্যান্ড আমাকে দেয়, এটাই ও বলে বেড়ায় যে ও আমাকে টাকা দেয়, এই টাকাটাই ও দেয়, 12,000 টাকা। এবার কথা হচ্ছে, এই 12,000 টাকায় আজকালকার দিনে আমার মতো অসুস্থ একটা মানুষ, প্লাস এই এত বড় একটা বাড়ি, আমার বাড়িটার নিচে হচ্ছে আপনার 1100 স্কোয়ার ফিট, দোতলায় হচ্ছে আরও 1100 স্কোয়ার ফিট, 2100 স্কোয়ার ফিটের বাড়ি। প্রত্যেক মাসে এই বাড়িটার পেছনে কিছু না কিছু, জলের কাজ হোক, এটা ইলেকট্রিসিটির কাজ হোক, এটা নষ্ট হয়ে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে, লেগেই থাকে প্রত্যেক মাসে। এই মাসে যেমন কেন্টের 5,000 টাকা গেছে, কোনো মাসে হয়তো মাইক্রোওয়েভ খারাপ হলো, কোনো মাসে ওয়াশিং মেশিন খারাপ হলো, কোনো মাসে জলের লাইন খারাপ হলো, কোনো মাসে ইলেকট্রিসিটির ওই যে মিটার পুড়ে গেল, কিছু না কিছু এই বাড়ির লেগেই থাকে। প্লাস এই পুরো বাড়িটা রং করানো হয়, মানে দোতলাটা প্রথম আমরা যখন এসেছিলাম সেই সময় দোতলাটা অনেক কষ্টে কাজ করেছিল, নিচতলাটা একটা জাস্ট হোয়াইট ওয়াশ করে রেখে দেয়, এখন সেটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাইরের দিকটা তো মানে খুবই খারাপ হয়ে রয়েছে, বাইরের দিকটা ইমিডিয়েট ওটার রং টং করানো দরকার, পুরো বাড়িটারই আর কি, একদম বাজে অবস্থা বাইরের দিকটা, পাঁচিল সাইডগুলো ভেঙে গেছে। হ্যাঁ, সো এই বাড়ির পেছনেই প্রায় অন্তত যদি কম করে হলো 5-6 লাখ টাকা এখন খরচা করলে একটু বাড়িটা একটু মানে ঠিকঠাক হয়। গ্যারেজের অবস্থাও খুব খারাপ, গ্যারেজের সব টেওয়ালগুলো ভেঙে গেছে। আমি যতটা পারছি আপনাদেরকে ভিডিও শেয়ার করছি, আপনারা দেখুন। বাড়ি শুধু বড়, আমি থাকছি ঠিকই, আমি গুছিয়েও রাখছি ঠিকই, কিন্তু বাড়ির ভেতর দিকে বাড়ির প্রচুর মেনটেনেন্সের প্রয়োজন আছে। আলমারিগুলো সব যে এখানে ড্যাম্পের মেন সমস্যা, ড্যাম্পে নষ্ট হয়ে গেছে আলমারি, দেওয়াল, এগুলোর রেগুলার মেনটেনেন্স, মানে 1-2 বছর অন্তর অ্যাকচুয়ালি মেনটেনেন্সের দরকার। সেখানে প্রায় ধরুন এই যে 17-18 সালের পর থেকে কোনো রকমের 17-18 সালে ওই দোতলাটা করা হয়েছিল আর নিচতলাটা হোয়াইট ওয়াশ হয়েছে, এরপরে এই বাড়ির পিছনে আর কোনো হাতই দেওয়া হয়নি। এবার মান্থলি ইনকাম যদি বলেন, প্রত্যেক মাসে 12,000 টাকা আমার ফিক্সড ওই ফ্ল্যাটের ভাড়া, আর ক্রেশের টাকা গত মাসে 20,000, এই মাসে 1,500, আগের মাসে কত হবে কোনো ঠিক নেই, এরকমভাবেই চলছে। কিন্তু আমার খরচগুলো কী কী হয় আমি আপনাকে বলি। 1,800 টাকা ইলেকট্রিসিটির বিল প্রত্যেক মাসে, শান্তদি 2,500 টাকা, ফোন রিচার্জ 600-700 টাকা, গ্রসারি ধরুন 5,000-6,000 টাকা, তারপরে হচ্ছে আমার তবলার মাস্টার 1,600 টাকা, গানের 2টো ক্লাসে যাই আমি, একজন খুব নামকরা একজন বলেছিলাম তার কাছে, আরেকজন মহিলার কাছে,
1500 500 মানে 2000 টাকা, টোটাল হচ্ছে আপনার 3600 টাকা। তো 3600 টাকা, এর সাথে হচ্ছে 7500 টাকা আমার গোল্ড লোনের ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে? তাহলে টোটালি মোটামুটি দেখা যাচ্ছে ওই 23,000 মতন, ঠিক আছে? 23,000 টাকা। এরপরে এর সাথে ধরুন ট্রান্সপোর্টেশন আছে, এখানকার ট্রান্সপোর্টেশন খুব খারাপ। আমার মাঝে মাঝে ওলা উবের বাইকে করে আমি বেরোই, বাইকে ওঠা মাত্রই মোটামুটি 150 টাকা থেকে আপনার বাইক প্রত্যেকবারই যাতায়াতে লেগে যায়। ফেরার সময় আমি চেষ্টা করি যতটা সম্ভব বাসে আসা, তাহলে কিছুটা খরচা কম হয়। কিন্তু এখানে বাসের সার্ভিস খুব খারাপ, মানে ভীষণ ধীরে ধীরে চলে। বাসে উঠলে মোটামুটি আপনি যদি মানে বিধাননগর থেকে এখানে আসেন, আমাদের 217 বাস, অ্যাকচুয়াল যদি সময় লাগে আধ ঘন্টা, বাসে উঠলে সেটা লেগে যাবে মোটামুটি 1 ঘন্টার ওপরে। সো খুব স্লোলি এখানকার বাস সার্ভিস। তো এই জন্যে আমি বাসে মানে তাড়াহুড়ো থাকলে, ধরুন দেরি হয়ে গেলে, এদের খাবার টাবার দিয়ে মিটিয়ে তো আমি যে কোনো জায়গায় যদি বেরোই, তখন আমার হয়তো লেট হয়ে যায়, তখন আমাকে ওলা উবের বাইক করতে হবে। তাহলে এইবারে মোটামুটি ধরে রাখুন 25 থেকে 30,000 টাকা, খুব কম করে হলেও 30,000 টাকাই ধরে রাখছি, কম বেশি, কেন কি এই বাড়ির মেনটেনেন্সও আছে 5 থেকে 6,000 টাকা। তো এই 23,000-এর সাথে 5-6,000 টাকা যোগ করলেও এরকম ধরুন অ্যাপ্রক্সিমেট মোটামুটি 30K এই বাড়িতে একটা মানুষ থাকতে গেলে লেগে যায়। এবার আমার এখানেই শেষ হচ্ছে না, আমার এখানে আমার কুকুর আছে, 7টা কুকুর আছে। এই যে এই বেড়াল, এই যে নারায়ণী বসে আছে এখানে, এদের খাবার মাছ মাংস ভাত এগুলো মোটামুটি আমি খুব কম করে ধরলেও, আমি খুব বেশি দামি সব কিছু আনিও না, আনতে পারিও না। দুবেলাই খাবার দিই, 3 বেলাও দিতে পারি না এদের। কম দামে রেশনের চালের ভাত দিই, 25 টাকা কেজি চাল লোকে দিয়ে যায় বাড়িতে। ওই যারা রেশনের চাল 2 টাকার পায়, সেগুলো 25 টাকা করে আমার কাছে বিক্রি করে, সেই চালই দেওয়া হয়। তো এইসব নিয়ে মোটামুটি আমি যদি হিসাব করি, দেখেছি যে মোটামুটি 6,000 টাকা এদের পেছনে খরচ হয়, কুকুরদের পেছনে 6,000 টাকা, তাহলে হলো গিয়ে 36,000 টাকা। হ্যাঁ, এই মোটামুটি আমি বলে দিলাম 36,000 টাকা এই এখনও অবধি আমার যতটুকু মনে পড়ছে এই বাড়ির পেছনে আমার স্পেন্ড হয়। আমি রোজগার করি কত? 12,000 টাকা। তাহলে এবার 36,000 মাইনাস 12,000, তাহলে আমার ডেফিসিট হচ্ছে গিয়ে 24,000 টাকা ডেফিসিট হয়। 24,000 টাকা কোনো মাসে ইনকাম হয়, কোনো মাসে হয় না, অনেক কমই হয়। এবার এই ডেফিসিটটা আজকে আমি প্রায় ধরুন মাস 6 ধরে আমি ফিল করছি এই ডেফিসিটটা। এই 24,000 টাকা প্রত্যেক মাসে ডেফিসিট হচ্ছে আমার। হ্যাঁ, এবার এর সাথে অ্যাড হচ্ছে, এবার আমার খরচা আরও কী বেড়েছে এবার বলছি। এবার এই 24,000 টাকা তো প্রত্যেক মাসে আমার ডেফিসিট হচ্ছে। এবার এটা ফিল আপ আমার হচ্ছিল না, খুব বাজে কন্ডিশান চলছে আমার। তখনই আমি ফ্ল্যাটটা বিক্রি করলাম, এবং ফ্ল্যাটটা বিক্রি করে আমি প্রথম রাউন্ডে আমি 4,20,000 টাকা ফার্স্ট ওরা দিয়েছে, 21 লাখে ফ্ল্যাট বিক্রি হয়েছে। পরের বার এই যে 16,80,000 টাকা একটা চেক দিয়েছে, ওটা এখন আমি ভাঙাতে দিইনি, ভাঙাতে দেব। তো এবার আপনাদের আমি বলছি আমি কি করেছি। 4,20,000 মধ্যে আমার মোটামুটি হিসাব হয়ে গেছে 3,68,906 টাকার আমার হিসাব করে ফেলেছি। কি হয়েছে আমি আপনাদের বলছি। শান্তদির মাঝখানে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছে। কেন কি? ও বলল ওর একটা টাকা চোট হয়েছে, তো ওর একটা জমি কিনছে। ও আমাকে বললো 50,000 টাকা তুমি আমায় ধার দাও, আমি মাসে মাসে তোমাকে আমি কাজ করে ওটাকে করে দেবো। তো 2,500 টাকা করে পায়, তো 50,000 টাকা কয়েক মাস কাজ করে আমাকে ফেরত দিয়ে দেবে। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে আমার 62,000 টাকা আমার একটা ইন্স্যুরেন্স করেছিলাম, বছরে 2বার দিতে হয়, 62,000 করে। এটা যখন করা হয়েছিল তখন হাজব্যান্ড আমাকে ছেড়ে যায়নি, কিন্তু 6 মাস আগে। এবার 6 মাস পরে এখনও চলে গেছে, কিন্তু আমাকে কিন্তু 62,000 টাকা দিতে হচ্ছে, এবং এই জানুয়ারি মাসেই সেটা কেটেছে। যেহেতু আমার ওই টাকাটা ঢুকেছিল ওই জন্য অসুবিধা হয়নি, নইলে এটা বাউন্স করতো। পেট সিটিতে এবার 24,000 টাকা লেগেছে। এবার বাড়ি, এই যে আশেপাশের লোকজন অশান্তি করে, তার জন্য আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আগে 4টে ক্যামেরা লাগানো ছিল, তার সাথে আরও 4টে ক্যামেরা লাগিয়েছি, ওয়াইফাই লাগিয়েছি। এইগুলো মিলিয়ে প্লাস একটা পুরনো ল্যাপটপ ছিল, ওটাও ঠিক করেছি। সেই ল্যাপটপটা ঠিক করেছি আমার একটা কাজের ব্যাপারে, সে কাজটা শুরু হবে বলে। তো সেইগুলো মিলিয়ে সিসিটিভি 17,320, ল্যাপটপ 3,500, ওয়াইফাই 2,500। হ্যাঁ, আচ্ছা, 4 হুইলার সার্ভিস করালাম এই 4,20,000 টাকা থেকেই, যেটা পেয়েছিলাম ফ্ল্যাট বিক্রি, সেখান থেকে 4 হুইলার সার্ভিস করেছি 55,000 টাকা, 55,586 টাকা।
এইটা হলো সুমিতকে আমি বলেছিলাম আপনাদের আমি কিছু সাহায্য করেছি এই টাকা থেকে, 5,000 টাকা ওকে আমি দিয়ে সাহায্য করেছি। আমার কুকুরদের পেছনে 6,000 টাকার ভ্যাকসিন কেনা হয়েছিল, এই প্রত্যেক জানুয়ারি মাসে এদেরকে ভ্যাকসিন দিই, সেখানে আবার এই ভুল ভ্যাকসিন দেওয়ার জন্য 7,000 টাকা আবার হ্যাপিকে দিতে হয়েছে। হ্যাপি সেই যে আবার ওই যে ভুল ভ্যাকসিন করেছিলাম সেটার পেনাল্টি গুনতে হয়েছে 12,000 টাকা। তারপরে কার্ডকে ওই যে কেস ফাইল করেছি তার আগে কিছু চিঠি পাঠিয়েছি, সেইগুলো মিলিয়েও মোটামুটি 9,000 টাকা খরচা হয়েছে। রেজিস্ট্রির দিন উকিল যে নিয়েছিল 6,000 টাকা নিয়েছিল। এবার ছাদে যে ঘর করছি সেটার পিছনে 1,10,000 টাকা, কেন্টের জন্য 5,000, টোটাল মিলিয়ে হয় 3,68,906 টাকা আমার হিসাবে আছে, যেটা আমি এই 4 লাখের মধ্যে খরচা করেছি, 4,20,000 মধ্যে। হ্যাঁ, দিনের বেলা ভিডিও করা এটাই অসুবিধা, যেহেতু ওই উপরে ওরা কাজ করছে, ওখানে আবার একটু যেতে হলো। কুকুরদের যদি মানে খাবার দাবার বা ওদেরই দেখি, খুব কম করে হলেও মাসে 5 থেকে 6,000 টাকা ওদের পিছনে খরচা হয়। তাহলে ধরুন আমার 26,000 এরকম হয়। এবার সমস্যা হচ্ছে আমি যখন কোথাও বেরোই, বিশেষ করে আমার মেয়ের কাছে যখন যাই, মাসিকে রাখতে হয়, মাসির খরচা অনেক। মাসিকে এই যে এবারে 7 দিন 8 দিনের জন্য গেলাম, মাসিক 5,000-এর ওপরে। তারপরে হচ্ছে কখনো কখনো যে একবেলা দুবেলা ডাকলেও ওকে 400 টাকা করে দিতে হয়, এগুলো এক্সট্রা। তো এইগুলো যদি ধরি খুব কম করে 30,000 টাকা হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে মানে আমি এখনও বাড়ির কোনো সেরকম মেনটেনেন্স ধরিইনি, কিন্তু এই বাড়ির কিন্তু মেনটেনেন্স বিশাল একটা লাগে, কম করেও 5-6 হাজার টাকা। সেটা যদি আমি ধরি তাহলে আবার রং করানো, সেটা একসাথে বোধহয় 3-4 লাখ, 3-3.5 লাখ টাকা লেগে যাবে, সেটা তো সম্ভবই না এখন এই মুহূর্তে। এবার যদি এরকমভাবে এগোই, এবার ধরুন এবার বাড়ির খরচা ধরলাম আরও 5-6 হাজার টাকা ধরলাম, তাহলে হলো গিয়ে আপনার 36-37 হাজার টাকা। এরপরে যদি আমার মেয়ে এখানে আসি, তার ভর্তি তারই এগুলো নিয়ে, হ্যাঁ, সেটা একটা বড় টাকা। তাহলে খুব কম করেও আমি যদি বলি এই বাড়ি যদি সব কিছু মেনটেনেন্স মোটামুটি করে করে হয়, তাহলে 30-40 হাজার টাকা আমার এদের জন্য খরচা করতে হয়। তারও কিছু কম বেশি কোনো মাসে আমার অসুস্থতায়, যেমন পেট সিটি স্ক্যান করলাম, 24,000 টাকা তো ওখানেই চলে গেল। ডাক্তার তো আজ অবধি দেখাতে পারলাম না, দাঁতগুলো আমার আর যে দেখেন সব খারাপ, মানে সব রেডিয়েশনের সাইড এফেক্টসে নষ্ট। দাঁতের ডাক্তারের কাছে আমি যাওয়াই বন্ধ করে দিয়েছি। এইগুলো অনেক কিছু আছে, এই বাড়ির পিছনে খরচ, আমার পেছনে খরচ, মেয়ের পিছনে খরচ, এইগুলো আছে। তো এবার কথা হচ্ছে যে আমার মোটামুটি করে চলতে গেলেও অন্তত 30-40 হাজার টাকা এই বাড়িতে লেগে যায়। মেয়ের কাছে যদি আমি নাও যাই, মোটামুটি 30-30 হাজারটাও লাগবেই। এবার এই 30,000 আমি পাই কত? 12,000 টাকা। এবারে আপনার তাহলে ডেফিসিট থেকে যাচ্ছে কত? 18,000 টাকা ডেফিসিট থাকে। এই 18,000 টাকা আমি কী করে জোগাড় করি? 18,000 টাকা অ্যাকচুয়ালি জোগাড় হয় না। হ্যাঁ, এবার আমি বলি 18,000 টাকা কোনো মাসে বেড়াল আসলে হয়ে হয়তো কিছুটা হলো, কোনো মাসে বেড়াল যখন আসে না, এই মাসে এমন মাত্র 1,500 টাকা পেয়েছি জানুয়ারিতে, তাই জন্য আর হলো না। তো এই হচ্ছে সমস্যা। এবার এই ডেফিসিটটা আমি কী করে, এর মধ্যে আবার ধরুন আমার মেডিক্লেম আছে, আমার একটা এলআইসি আছে, কোনো মাসে 6,000 টাকার এলআইসি পেমেন্ট, মানে ওটা হচ্ছে কোয়ার্টারলি এলআইসি পেমেন্ট করি আমি। তারপরে একটা ইন্স্যুরেন্স করেছিলাম 62,000 টাকা, ওটা বছরে 2বার কাটে আমার 62,000। আচ্ছা, প্লাস আমার লোন, গোল্ড লোন নিয়ে যে গাড়িটা কিনেছিলাম, সেটার প্রায়, এটা তো অ্যাডই করিনি, এটাও প্রায় 7,500 টাকা মতন আমার গোল্ড লোনের, 5 লাখ টাকার গোল্ড লোনের ইএমআই মানে ইন্টারেস্ট দিতে হয় প্রত্যেক মাসে মাসে 7,500 টাকা। তাহলে বলুন 40,000-এর কাছাকাছি হয়ে যাচ্ছে পুরো টাকাটা পার মান্থ, কম করে হলেও। এবার এখানেও শেষ হয়নি। আজকে আমার হাজব্যান্ড, আমার এলআইসি যে লোকটা, সে তার সাথে কথা হলো। আমার হাজব্যান্ড বলেছে মিমির মেডিক্লেমে যেটুকু টাকা হবে সেটুকুও দেবে, কিন্তু আমার মেডিক্লেমে যে টাকাটা হবে সেটা দেবে না। এটাও জানুয়ারি মাসেই কাটার কথা আছে। এবার আমাকে এই 2-3 দিনের মধ্যে গিয়ে আমার মেডিক্লেমের টাকাও এর মধ্যে জমা করতে হবে। আমার যে আপকামিং খরচাগুলো আছে সেটা হচ্ছে, আমি একটা ট্রাস্ট তৈরি করছি, সেই ট্রাস্ট বানাতে আমার একটা টাকা খরচা হচ্ছে, প্রায় 6-7 হাজার টাকা ট্রাস্টে তৈরি হচ্ছে আপাতত। মেডিক্লেমের খরচা আছে, আর আমি একটা অ্যাপ তৈরি করছি, সেই অ্যাপের খরচা আছে প্রায় 20,000 টাকার মতো, আমাকে সেই অ্যাপের পেছনে দিতে হবে। হ্যাঁ, এইটা মোটামুটি। এবার হচ্ছে মানে আমার পেন্ডিং খরচা। তাহলে আপনাদের আমি মোটামুটি বোঝাতে পারলাম যে আমার 12,000 টাকা মান্থলি ইনকাম,
আর মাসে 40,000 টাকা খরচা। কোনো মাসে ক্রেস থেকে সেই কিছু টাকাটা ওঠে, কিছু টাকা ওঠে না। সেই ডেফিসিটটা আমি আজকে পূরণ করছি আমার ফ্ল্যাট বিক্রির 4,20,000 টাকা, যেটা অলমোস্ট খতম হয়ে গেছে। কিন্তু আমার এখনও 5 লাখ টাকা আমার গোল্ড লোন রয়েছে, আর এই বাড়ির এত কাজ রয়েছে, আমার মিমির অ্যাডমিশান রয়েছে। এবার কথা হচ্ছে এই 16 লাখ টাকাও যদি আমি এগুলোতে লাগিয়ে দিই কতদিন বাদে সেটাও শেষ হয়ে যাবে। আমার সেই জন্যে মেনটেনেন্স করতে হচ্ছে। এটা হলো আপনাদের আমি সব খুলে বলে দিলাম। এর মধ্যে 1% মিথ্যে নেই, 0.001% মিথ্যে নেই। যা যা সত্যি তাই বললাম। কোথাও বেড়াতে গেলে আমার মাসিকে ডাকতে হয়। মাসি 400 টাকা হাফবেলা, 800 টাকা ফুলবেলা। এবার যে নতুন লোকটা রাখবো তাকে 9,000 টাকা পার মান্থ দিতে হবে। এবার আমার ইচ্ছে হচ্ছে এই 16 লাখ টাকা যেটা আমি পাচ্ছি সেটা আমি একটা কোনো এমন কিছুতে ইনভেস্ট করব যেটা থেকে আমার এই টাকাটা বাড়বে, আর মেনটেনেন্স ফাইল করব যাতে আমার মেয়ের খরচা চলে। এই হলো গল্প। আমি ইউটিউব থেকে একটা পয়সাও আজ অবধি পাইনি। হ্যাঁ, কারণ আমার এমন কিছু ভিডিও ভাইরাল হয়নি। আপনারা মানে প্রথম 1-2 ভাইরাল হয়েছিল, কিন্তু ওই অবধি, তারপরে শেষ। কাজে আমি ইউটিউব থেকে কিছু পাইনি, কিছুই হয়নি। হ্যাঁ, আমার রোজগার বলতে ওই ক্রেজটুকু, যেটা কোনো মাসে আসে ঠিক মতন, কোনো মাসে হয়তো হয় না। এটা ক্রেজ বিজনেসটা সিজনাল, এই হচ্ছে ব্যাপার। কিন্তু খরচা কিন্তু আমার প্রত্যেক মাসে 40,000 টাকার মতো খরচা। মানে কুকুরদেরটা যদি আমি বাদও দিই তাহলে হচ্ছে কি 36,000 টাকা খরচা। হ্যাঁ, আমার হাজব্যান্ড কুকুরদেরটা সবসময় বলে ওদেরটা দেবো কেন, কিন্তু ওর সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু কথাই ছিল যে এবং এই বাড়িটাই কেনা হয়েছিল যাতে আমি একটা ফ্লোরে কুকুর রাখতে পারি, সেইভাবেই ওর সাথে আমার কথা ছিল। কিন্তু বাড়িটা কেনার পরে যেহেতু আমার ক্যান্সার হয়ে যায় বা ওর অন্য ইচ্ছে হয়ে যায়, ও এখন পুরো ব্যাপারটাই অস্বীকার করে। হ্যাঁ, নইলে আমাদের সত্যি কথা বলতে এত বড় বাড়ি কেনা দরকারই ছিল না। আমরা 3 জন মানুষ ফ্ল্যাটেই ঠিক ছিলাম। এই কুকুরদের জন্যেই এই বাড়িটা কেনা হয়েছিল, এটাই বাস্তব। এবার এখন অস্বীকার করলে তো কিছু করার নেই। ও তখন আমাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে। যেমন ধরুন এই যে বলেছে LICর লোকটাকে যে মিমি টাকা দেব, কিন্তু আমার ওয়াইফের যে মেডিক্লেমটা দেব না। ও কি বেশি সেটা বলতে পারে? আমি তো তার ওয়াইফ, এখনও আমি তার লিগাল ওয়াইফ। সে যদি দেবে না বলে তাকে আগে আবার ডিভোর্স দিতে হবে। সে আমার থেকে পুরো ছাড়িয়ে দিক, ডিভোর্স দিতে গেলে তো তাকে আমাকে কম্পেনসেশন দিতেই হবে, কারণ সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে একটা ক্যান্সার পেশেন্ট বউকে ছেড়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো একটা খরচা আছে। আমার কুকুরদের খাবার দেবো, আমার একটু তাড়াহুড়ো রয়েছে। তো যাই হোক, আজকে আমি মোটামুটি আপনাদের সব হিসাব বলেই দিলাম। হ্যাঁ, যে অলরেডি 4,20,000 মধ্যে 3,38,000 টাকার হিসাব আপনাদের আমি দিয়ে দিয়েছি, এবং আপকামিং কী কী বড় বড় খরচা আছে সেটাও বলে দিচ্ছি। প্রথম হচ্ছে মেয়ের অ্যাডমিশান নেই, তারপরে এই যে লোক রাখবো এর পেছনে খরচ আছে, এদের খাওয়া দাওয়া। এই যে এখন এই 36,000 টাকা মতো খরচা কুকুর বাদ দিয়ে। এবার কুকুর নিয়ে ধরুন ওই লোকটা থাকবে, তার খাওয়া দাওয়া প্লাস কুকুরদের মিলে আরও 20,000 টাকা। হ্যাঁ, প্রায় 66,000 টাকা। এবার ও বলতেই পারে ও আমাকেও দেবে না, কুকুরদেরকেও দেবে না, বাড়িরকেও দেবে না, শুধু মেয়েরটা দেবে। এরকম কি হয় আপনারাই বলুন? আমি জানি না এটা করতে পারে কি না, কিন্তু আমাকে কিন্তু এই সবই দিতে হচ্ছে। আমি কিন্তু কোনোটাই ছাড়তে পারছি না। সে লোন, আর আমি কী কী জিনিস বিক্রি করতে পারি এবার সেটাও বলি। যেমন গাড়িটা আমি বিক্রি করে দিতে পারতাম, কিন্তু যেহেতু গাড়িটা নিয়ে কেস চলছে, এই মুহূর্তে আমার উকিল বারণ করেছে গাড়িটা বিক্রি করা যাবে না। তাই জন্য আমি গাড়িটা চাইলেও আমি বিক্রি করতে পারছি না। নইলে সত্যি কথা বলতে এই গাড়ি অ্যাফোর্ড না করারই কথা। আমি নিলেও একটা খুব ছোট একটা গাড়ি যদি নিয়ে এটা বিক্রি করে তাহলে আমার হয়ে যায়, কিন্তু এই গাড়ি বিক্রি করতে পারবো না যেহেতু এটা নিয়ে কেস চলছে। তারপরে এই ভেতরে গ্যারেজের ভেতরে আমার হাজব্যান্ডের একটা বাইক আছে, অ্যাভেঞ্জার বাইক পড়ে রয়েছে। আজকে মাস 6 ধরে ওই বাইকটা বোধহয় নষ্টও হয়ে গেছে, কারণ ওর এত টাকা আছে বা এত প্রেমের মধ্যেও আছে যে ওর এসব মনে নেই। কিন্তু ও কিন্তু এই বাইকটা বিক্রি করলে কিছু টাকা হলেও পাইতো, বা চালাতে পারতো, যেটাই হোক। ও তো এখানে আসেও না, চালায়ও না, বাইকটা পচে পচে নষ্ট হচ্ছে। আমিও বিক্রি করতে পারবো না, কারণ এটা ওর নামে আছে, সাইন ওকে করতে হবে। ওর অমতে তো, ওর অজান্তে আমি সেটা বিক্রি করতে পারবো না। কাজে বাইকটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, চোখের সামনে দেখছি। আমার এখানে 2টো সাইকেল আছে, আমার হাজব্যান্ড কিনেছিল একটা আমার মেয়ের জন্য। সাইকেলগুলো বিক্রি করতে চাই আমি, এখনও বিক্রি হয়নি। একটা খাট রয়েছে, ভেঙে আছে খাট, ভাঙাচোরা খাট, টেবিল, ড্রেসিং টেবিল এগুলো আছে। হ্যাঁ, মানে ভাঙাচোরা নাও, মানে এমনি উপর দিয়ে দেখতে ভালো, কিন্তু ভেতরে কোয়ালিটি অত ভালো না।
সেই খাটগুলো আমি বিক্রি করতে চাই, কিন্তু এখন OLX বিক্রি করতে গেলেও অ্যাডভার্টাইজমেন্টের জন্য পয়সা দিতে হয়। আমি সেটা আর দিতে পারিনি, সেটা আর বিক্রি হয়নি, ওই জন্য পড়ে আছে। লোককে একে তাকে বলছি, এখনও অবধি বিক্রি হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আমার বাড়িটা খুব বড়, আমাকে দেখে মনে হবে আমি খুব বড় লোক, কিন্তু আমার যে কী অবস্থা সেটা শুধু আমি জানি। এই বাড়ি বিক্রির টাকা দিয়ে, ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে কতদিন আর চলবে? বেশি দিন চলবে না। হ্যাঁ, অলরেডি 4,20,000 টাকা প্রায় খরচ হয়ে গেছে, বাকি টাকাও খরচা হয়ে যাবে। এটাকে আমি রক্ষা করতে চাই, সেই জন্য আমি মেনটেন্যান্সের মামলা করছি এত কষ্ট করে। এই হলো ব্যাপার। ঠিক আছে, আমি এবার একটু কাজ করি, বাড়িতে অনেক কাজ পড়েছে সকাল থেকে। আজকে বসে এই ফোনটা এসে গেল না, মেন্টালি আমি খুব ডিস্টার্ব হয়ে যাই। সৌভিকের এইসব কথাবার্তা যখন অন্য লোকের থ্রুতে আমার কানে আসে, আমি মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যাই। মানুষ তো, হ্যাঁ, কোনো দোষ না করেও এত বড় শাস্তি ভোগ করছি আমি। কি বলবো বলুন? এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়ে ফেলেছি, ফেলেও দিতে পারছি না। এতগুলো বাচ্চার দায়িত্ব, এতগুলো কুকুর হয়ে গেছে না, এদের কেউ অ্যাডাপশান করলেও যে সে ভালোভাবে রাখবে কি করবে কিছু জানি না, ভয় লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে নিজে যে রাখবো, কেউ তো সঙ্গ দিচ্ছে, কি করে করবো একা একা আমি তো বুঝতে পারি না। মানে চেষ্টা করছি, অনেক প্ল্যান প্রোগ্রাম করে এগোনোর চেষ্টা করছি। এই যে এবারও প্ল্যান করেছি যে এবার মেয়ের দিকে ফোকাস করতে হবে, অ্যাপটা তৈরি হবে আমার, সেটার দিকে ফোকাস করতে। অ্যাপটা হচ্ছে না কারণ ওই লিগাল যে একটা ট্রাস্টের কাজ, ওই ট্রাস্টের কাজ হলে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, সেই কারেন্ট অ্যাকাউন্টের বেসিসে আমার অ্যাপটা লিঙ্ক হবে এবং সেইভাবে আমার অ্যাপটা চালু হবে। এবার এই ট্রাস্টের কাজের লোকটা, সে আমাকে, তাকে ডিসেম্বর থেকে বলে রেখেছি, সেও ঝোলাচ্ছে আমাকে। হ্যাঁ, ডিসেম্বর থেকে বলে আজকে জানুয়ারি প্রথমে বললো যে 15 তারিখের মধ্যে হয়ে যাবে, 15 তারিখে বলছে এই জানুয়ারির লাস্টের দিকে হয়ে যাবে। কিভাবে হবে আমি জানি না। এই অ্যাপটা তৈরি হলে এইখান থেকে একটা ইনকামের একটা চেষ্টা আমি করব, খুব ইচ্ছে, এটা আমার স্বপ্নও ছিল। কিন্তু যখন এটা শুরু করেছিলাম, মানে অ্যাপটা তৈরি করতে দিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে যায়নি। কিন্তু এখন আমাকে এই সব যে যে জিনিসগুলো ও আমার সাপোর্টে ছিল, আজকে সেগুলোকে কিন্তু শেষ আমাকে করতে হচ্ছে। প্রত্যেকটা জিনিস, এই যে বাড়ি ও ছেড়ে চলে গেছে, কিন্তু বাড়ি কিন্তু আমাকে মেনটেন করতে হচ্ছে। আজকে কেন্ট খারাপ হোক, জলের লাইন খারাপ হোক, যেটাই যা হোক আমাকে কিন্তু করতে হচ্ছে। রং করাতেই পারছি না বাড়িটা, 3 লাখ 3.5 লাখ টাকা খরচা রং করাতে, এত বড় একটা বাড়ি। সব কিন্তু ও কিন্তু সব আধা আধা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু আমাকে তো সেগুলো পুরো করতে হচ্ছে। কি আর বলবো, কিছু বলার নেই, মন খারাপ হয়ে যায়। আজ ওই জন্য সকালবেলা ভিডিও বানাতে গেছি, এখন এইদিকে মিস্ত্রিরা ডাকছে, এইদিকে কেউ আসছে, অনেক কাজ, এদের খাবার দিতে হবে, নিজেও খাইনি। খেয়ে দিয়ে আবার আমি আপনাদের কাছে রাত্রিবেলা আবার আসবো।